নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশানের নতুন একটি গল্প। তাহলে চলুন শুরু করি। আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও নাজমহলের নর্তকী। এই 5 নম্বর পর্বে নাজমহলে গোবিন্দ কি দেখেছিল। আসলে আমি কি যে দেখেছিলুম তা আমি প্রথমে বুঝতে পারিনি ঠাকুর মশাই। ওই সেদিন সন্ধ্যের দিকে একতলার বারান্দা ধরে যাচ্ছিল, এমন সময় মনে হলো ওই ওই বারান্দার একদম শেষের দিকে কি একটা যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলুম হয়তো বাইরে থেকে কেউ এসে ঢুকে পড়েছে, তাই রাখতে যাচ্ছিল। তার আগেই দেখি আঁধারের মধ্যেই ও দেয়ালের কাছ থেকে বাইরের দিকে হেঁটে চলে যাচ্ছে। আমিও একটু সাহস নিয়ে এগিয়ে গেলাম, ভাবলুম চোর না গিরে বাবা। যদিও এই বাড়িতে চুরি করার মতো সেরকম কিছুই নেই, অনেক পুরনো কিছু তামা পেতলের বাসন অবশ্যই আছে, তা ওই গঞ্জে মহাজনের কাছে বাঁধা। একটা গল্প শুরু হয়েছে বুঝতে পেরে বলতে গিয়ে কি কারণে যেন জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে সামলে নিচ্ছিল না গোবিন্দ। তারপর বলল, যাই হোক, আমি তো চোরই ভেবেছিলাম। তারপর আরো খানিকটা এগোতেই ও আমার দিকে ঘুরে তাকালো। ওখানে অন্ধকার একটু কম ছিল, বাইরে থেকে অল্প অল্প চাঁদের আলো ঢুকছিল। ওই আলোতে দেয়ালের কাছে গিয়ে আমি দেখলুম যে সাদা কাপড় পরে একটা মেয়ে লোক দাঁড়িয়ে আছে, মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা। আমি শুধুলুম, এই কে তুমি? ওমা, ও আমার কথা কোনো সাড়া তো দিলই নি ঠাকুর মশাই, যেন মিটিমিটি হাসতে লাগলো ঘুমটার আড়ালে। একটা মেয়ে মানুষ আমার কথা শুনে মিটিমিটি হাসছে দেখে আমার গোটা শরীর যেন জ্বলে উঠল। ওই ঘরের এক পাশ থেকে একটা লাঠি তুলে আমি বারান্দা ধরে সামনের দিকে এগিয়ে গেলুম, কিন্তু মেয়েটাও ততক্ষণে সামনের দিকে হেঁটে চলে গেছে। আপনি তো দেখেছেন এই একতলার বারান্দাটা কত বড়, আর এখানে সব ঘর বন্ধই থাকে। আমাদের কাজকর্ম তো ওই উপরের তলাতেই মিটে যায়। যাই হোক, ও ও সামনের দিকে এগিয়ে গেছে আর ওই রকম মিটিমিটি হাসছে। আমার গোটা শরীরে তখন রাগে জ্বলছে। আমি লাঠিটা বাগিয়ে ধরে সামনের দিকে দৌড়ে গেলুম, কিন্তু মেয়েটা হঠাৎ বারান্দার শেষের দিক থেকে চাপ দিল নিচে। আমি তো চমকে উঠলুম, হায় হায়, এ কি হলো? আমি আমি তাড়াতাড়ি একটু একটু এগিয়ে গেলাম। এদিক দিয়ে এক সময় নামার সিঁড়ি ছিল, আর ওই নিচের দিকে নামলেই ঘাস রয়েছে। তো আমি দেখি মেয়েটা মাটিতে উল্টো হয়ে পড়ে আছে, আর ওর শরীর থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি ভাবলুম হয়তো মাটিতে পড়ে মাথাটা ফেটে গেছে। আমি তাড়াতাড়ি লাঠিটা একপাশে রেখে মেয়েটাকে তুলতে গেল। ওই মেয়েটার কাঁধের কাঁচটা ধরে ওর ঘোমটাটা যে সরিয়েছি, এমন সময় দেখি কি ওর মাথা কোথায়? ওর তো মাথাই নেই। কিন্তু 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 বিশ্বাস করুন ঠাকুর মশাই, একটু আগে নিজের চোখে ওর মুখটা আমি দেখেছিল, চাঁদের আলো ওর মুখটা দেখেছিল। এখন দেখতে পেলুম ওর ঘাড়ের উপরে মাথাটা নেই। ঘাড়ের কাছ থেকে মাথাটা যেন কেউ কোনো ধারালো কিছু দিয়ে কেটে নিয়েছে। ওখান থেকেই গল গল করে রক্ত বেরোচ্ছে। ভয় আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম ঠাকুর মশাই। আমার চিৎকার বোধহয় মুকুন্দ কাকা শুনতে পেয়েছিল। ওই বারান্দার উপর দিকটা এসে আমার নাম ধরে ডাকছিল মুকুন্দ কাকা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই দেখলুম ওই কাটা মাথা মেয়েটা উঠে দাঁড়িয়েছে। আমার দিকে ঘুরে দুহাতে আমার গলাটা চেপে ধরেছে। বাতাসের মধ্যে শুনতে পেলুম কে যেন বলছে,
সবাই মরবি, তোদের কাউকে আমি ছাড়বো না। সে কি প্রচন্ড চাপ, বরফের মতো ঠান্ডা হাত, লোহার মতো শক্ত। ওই চাপে আমার গোটা শরীরে যেন বরফের মতো ঠান্ডা ভাব ধরিয়ে দিয়েছিল ঠাকুর মশাই। আমি আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। ও দুহাতে আমার গলাটা চেপে ধরে আমায় শূন্যে তুলে ফেলেছিল। এমন সময় উপর থেকে আবার মুকুন্দ কাকার গলা শুনতে পেলুম। আর তারপরেই ওই ওই গলা কাটা মেয়েটা আমায় ঘাসের উপর ছুঁড়ে ফেলে দিয়ে ওই আঁধারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমিও কোনো রকমে বারান্দা ধরে ছুটে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠলুম। তারপর মুকুন্দ কাকাকে সব কথা খুলে বললুম। শুধু শুধু গোবিন্দ নয় ঠাকুর মশাই, মুকুন্দ নিজেও ভয় পেয়েছে। এমনকি আমিও তো একদিন ভয় পেয়েছিলাম। আজ যেমন আপনি দেখেছেন, তার চেয়েও বেশি ভয়। জমিদার মশাইয়ের গলা ধরে আসছিল, মাঝে মাঝেই তিনি খুব খুব করে কাশছিলেন। তবু সেইভাবেই তিনি এক আশ্চর্য কথা আমাদেরকে বললেন। তখন বর্ষাকাল সবে মাত্র পড়েছে। আগেই বলেছি 3 মাস আগে থেকে ব্যাপারগুলো শুরু হয়েছে। প্রথম গোবিন্দ যখন দেখেছিল তখন ছিল গ্রীষ্মকালের শুরুর দিকে। এখন আষাঢ় মাসের মাঝামাঝি। জ্যৈষ্ঠের শেষের দিকে একদিন কালো হয়ে এলো আকাশ। তুমুল বৃষ্টি বিকেল থেকে, এমন বৃষ্টি যে বৃষ্টির আর বিরাম নেই। সন্ধ্যের সময় মুকুন্দ আর গোবিন্দ মিলে রান্নার কাজে নিচের দিকে ছিল। ঘরের ভেতর লন্ডনটা জ্বলছে। পেছনের জানলা দুটো যে আমি খুলি না সে কথা ভালোই বুঝতে পারছেন। এই জানলাটা খুলে এই জানলাটা খুলে মাঝে মাঝে বাইরের দিকটা দেখি। তাছাড়া সারাদিন ঘরের মধ্যে বসে তো আর এমনভাবে সময় কাটে যে কখনো কোনো রকম ওই কাঠের চেয়ারটা নিয়ে বারান্দার কাছে দাঁড়াই, কিংবা জানলা খুলে বাইরে দেখি। সেদিন জানলা খুলতেই দেখতে পেলাম অন্ধকার হয়ে গেছে। কি মনে হতে চেয়ারটাকে নিয়ে ওই ব্যালকনির বারান্দার কাছে গিয়ে বসলাম। আকাশে কালো মেঘ জমে রয়েছে, তবে খুব বেশি নয়। প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমার বেশ ভালোই লাগছিল। কতদিন আগেকার কথা মনে পড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে নুপুরের শব্দ শুনতে পেলাম। যেন ঝুল বারান্দাটার ব্যালকনির এক প্রান্ত থেকে কে যেন নুপুর পায়ে হাঁটতে হাঁটতে এদিকে আসছে। কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। আধো অন্ধকার হলেও এত বেশি হয়নি যে আমি চোখে দেখতে পাবো না। আমি ভালো করে শুনতে লাগলাম নুপুরের শব্দটা। একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে, সে কথা ঠিক। কিন্তু মানুষ কোথায়? নুপুর পরে কে আসছে আমার দিকে? মুকুন্দ গোবিন্দ তার আগেই সেসব দেখেছে, তাদের কথা আমার মনে ছিল। কিন্তু তখনই ঘরের ভেতর গিয়ে ঢুকে পড়ার ইচ্ছে তো হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল নিজের চোখে না দেখে ঘরের ভেতর ভয়ে পালিয়ে যাব না। আমি রাঘবেন্দ্র রায়, আমার শরীরে জমিদারের রক্ত বইছে। ঠিক সেই সময় একটা হাসির শব্দ শুনতে পেলাম। মেয়েলি গলায় খিলখিলে হাসি। তারপরে একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার গোটা শরীরটা যেন পাথরের মতো হয়ে গেল। আপনি ঝুল বারান্দার কাছে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবেন। এখানে দাঁড়ালে বাড়ির ছাদটা দেখা যায়। পুরোপুরিভাবে দেখা না গেলেও খানিকটা দেখা যায়। ঝুল বারান্দাটা খানিকটা বাইরের দিকে বেরিয়ে। আমি এই বারান্দার একদম কোণের দিকেই ছিলাম। চেয়ারটাতে বসে সামনের দিকে তাকাতে কি মনে হতে উপরের দিকে তাকিয়ে দেখি
সাদা কাপড়ে সম্পূর্ণ জড়িয়ে থাকা একটা মেয়ে ছাদের একদম আলসের কাছে হেঁটে যাচ্ছে। আলসের কাছটা সামান্য উঁচু, তবে তবে তার উপর থেকে এমনভাবে কারো হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয়। হাঁটতে পারবে, কিন্তু তাও টাল মাতাল অবস্থায়। কিন্তু মেয়েটি অবলীলায় এক পাশ থেকে অন্য পাশে হেঁটে আসে, আর তার পায়ের নুপুরের শব্দ ভেসে আসছে। তবে তার মাথায় সাদা ঘোমটা। আমি আমি এই অন্ধকারে কেমন যেন চমকে উঠলাম। কে কে ওখানে? কে ছাদের উপরে এই সময় হাঁটছো কেন? কে? ছাদের ওপর হাঁটবো না তো কোথা দিয়ে হাঁটবো জমিদার মশাই? এই বাড়ির সর্বত্রই যে আমাদের অবাধ বিচরণ। শুধু আমি নই, ওই যে ওরাও যে এসেছে দেখুন। তার কথায় আমি সামনের দিকে তাকালাম। সে একটা হাত তুলে আমায় দেখিয়েছে। আদৌ অন্ধকারের মধ্যে বুঝতে পারিনি, তবে মনে হলো তার হাতটা যেন নরকঙ্কালের একটা হাত। সে হাতে চুরির মতো অনেক কিছু চকচক করছে। তার দৃষ্টি অনুসরণ করে সামনে ঝোল বারান্দার দিকে তাকাতে দেখি ওদিক থেকে এই দিকে আসার যে লম্বা বারান্দা, এই বারান্দা ধরে পরপর হেঁটে আসছে 4টে ছায়ামূর্তি। তাদের মাথা তো সাদা কাপড়ে ঘোমটা জড়িয়ে রাখা, কিন্তু অল্প হাওয়ায় সেই ঘোমটাটা মাঝে মাঝে উঠছে, আর উঠতে তাদের কাঁধ থেকে নাকের কাছ পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রক্ত মাংস যেন তাদের মুখে দলা দলা হয়ে লেগে রয়েছে, যেন মুখের উপর দিয়ে প্রচণ্ডভাবে কেউ আক্রমণ করেছে। আর সেই রক্ত বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সেই 5 জন একসাথে হেসে উঠল। আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ডাকলাম, মুকুন্দ, গোবিন্দ, কোথায় গেলি? কেউ আসবে না, শুনে নে, কেউ আসবে না তোকে বাঁচাতে। তোকে আমরা মারবো। আজ থেকে তোর দিন গোনা শুরু। অমাবস্যা তিথির দিন তোর অন্তিম দিন হবে। তার আগে পর্যন্ত তুই না হয় বেঁচে নে। তবে তোর সঙ্গে যে 2 জন আছে, ওদের কোনো ক্ষতি আমরা করব না, কারণ ওরা তোর মতো পাপী নয়। কিন্তু তোর শরীরে বইছে সেই পাপীর রক্ত। তাই আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তো তোমাদের চিনি না। তাহলে তোমরা আমায় মারতে চাইছো কেন? তাই বুঝি? সময় হলেই সব কিছু বুঝতে পারবি। সময় হলেই বুঝতে পারবি যে আমরা কেন তোকে মারতে চাইছি। মনে রাখবি, আজ থেকেই তোর দিন গোনা শুরু। এরপর অমাবস্যায় কি হলো এবং তারানাথ তান্ত্রিক কি করলো দেখতে থাকুন পরবর্তী ভিডিও।